36 দিনে আন্দোলন সফল করেছি। ওনারা 17 বছর ছিলেন, কিন্তু আমাদের লড়াইটাও একটা দীর্ঘ সময়। হয়তো আমরা ক্যাম্পাসে গুটি কয়েক মানুষ শুরু করেছিলাম। আর আমার মনে আছে 2019 সালে আমি ফরদ ভাইয়ের বাসায় গিয়েছিলাম। তখন আমার এক বড় ভাই নিয়ে গিয়েছিলেন। তখন থেকে ভাবপ্রগতি, চিন্তার আলোচনায় থাকা এবং এখানে আরো যারা আছেন সবার সাথে শেয়ার হিস্ট্রি আছে। আমাদের লড়াইটাও 2018-19 থেকে 18 সালের সংস্কার আন্দোলন থেকে শুরু হয়েছিল। ক্যাম্পাসে ছাত্রলীগের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আগ্রাসনের বিরুদ্ধে আমরা আমাদের আন্দোলন দীর্ঘদিন ধরে করে আসছিলাম। আপনারা সবাই পরিচিত আছেন। আপনারা 5 হত্যার পরে বিচারের দাবিতে যে আন্দোলন, মোদী বিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তী ধারাবাহিকভাবে আমরা 6-7 বছর অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে একটা বোঝাপড়ায় এসেছি এবং সর্বশেষ 24 সালের সংস্কার আন্দোলন বিভিন্ন ধাপে ধাপে এটা গণঅভ্যুত্থানের রূপ নিয়েছে। জুলাইয়ের 2 বছর পর, আজকে ঠিক 2 বছর পরে 2026 সালের জুলাই আমরা আছি। আমরা সফলতা ব্যর্থতা নিয়ে অনেক আলাপ আলোচনা করি, আবার ক্রেডিট নিয়ে অনেক আলাপ আলোচনা হয়। আমার কাছে মনে হয় যে ওই গুরুত্বপূর্ণ সময়টাতে প্রত্যেকেরই একটা রোল প্লে করার তার ভাগ্যে এটা নির্ধারিত ছিল। হয়তো কোনো কারণে আমরা সামনে চলে এসেছিলাম, কিন্তু এটা এমন না যে আমরা সামনে না আসলে আন্দোলনটা হতো না। আমাদের জায়গায় অন্য কেউ আসতো, কিন্তু মানুষের যে আকাঙ্ক্ষাটা ছিল সেটা কোনো না কোনোভাবে বাস্তবায়িত হতোই। এবং মানুষের মধ্যে যে দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা, অত্যাচার, নিপীড়নের ফলে যেই বিক্ষুব্ধ মনোভাব তৈরি হয়েছিল, সেটার জন্য জাস্ট একটা স্কুলিং এর দরকার ছিল। জুলাই গণঅভ্যুত্থানটা সেই একটা স্কুলিং তৈরি করেছে এবং সাধারণ মানুষ নেমে এসে তাদের জীবন দিয়ে, অনেকে হাত পা চোখ হারিয়ে এই গণঅভ্যুত্থানকে সফল করেছে। কিন্তু পরবর্তীতে আমাদের যে ব্যর্থতার আলোচনা, সেখানে মূল আলাপটা আসে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যেই একটা প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেখানে হয়তো আমরা বোঝাতে পারি নাই। সেটার জন্য অনেকেই রাজনৈতিক ভাবে অনেকে মনে করে যে আমার কোনো দোষ নাই, অপরের দোষ। কিন্তু আমার মনে হয় কালেকটিভলি এটা একটা আমাদের কালেকটিভ ফেলিওর হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু তাৎক্ষণিকভাবেই গণঅভ্যুত্থানের পর দায়িত্বে এসেছিল, অন্তর্বর্তী সরকারের এই বিষয়ে সমালোচনা আছে। আমারও এক ধরনের আত্মসমালোচনার জায়গা থেকে, আমি যেহেতু সরকারের অংশ ছিলাম, আমার মনে হয়েছে যে এক তো রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা ছিল, এটা আপনারা দেখেছেন যে হাজার হাজার শত শত আন্দোলন, এবং রাজনৈতিক দলগুলো বিএনপি প্রায় 1 মাসের মতো সচিবালয়, পরবর্তীতে যমুনা ঘেরাও করে রেখেছিল, আপনারা সবাই জানেন। এবং সরকার কোনো উদ্যোগ নিতে গেলেই জরুরি ডেলিগেশন গিয়ে সরকারকে এক ধরনের চাপ প্রয়োগ, যেমন রাষ্ট্রপতি পরিবর্তনের আলাপ হচ্ছে, জরুরি ডেলিগেশন গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যে এটা করা যাবে না, এটা করলে এই জটিলতা ওই জটিলতা, আমরা সহযোগিতা করবো না, এরকম নানা কিছু। তো এরকম আরো কিছু উদ্যোগ নিতে গেলেই তখন এই চাপগুলো আসতো, অসহযোগিতাগুলো সামনে আসতো। কিন্তু সেখানে আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকারেরও আরো কঠোর হওয়ার এবং সাহসী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল। কিন্তু বিভিন্ন কারণে জাতীয় ঐক্য, রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে চলা, এই সবকিছু বিবেচনায় অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নিতে কালেক্টিভলি ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা আমারও, এই ব্যর্থতা বাকি যারা ছিলেন তাদের। সংস্কারের ক্ষেত্রে আমরা যে নতুন বাংলাদেশের কথা, বা একটা আবার যেন ফ্যাসিবাদ ফিরে না আসে সেই কাঠামোগত একটা রাষ্ট্র নির্মাণের কথা গণঅভ্যুত্থানের সময় থেকে বলে আসছি, বা যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে, আমার আপনার মধ্যে আছে, এটা আমাদের একটা প্রথমে বোঝাপড়া ছিল যে আমরা সংবিধান পুনর্লিখনের মাধ্যমে এটার একটা বাস্তবায়ন করব। তো তখন আলোচনা আসলো যে এই সরকারের এজেন্সি আছে কিনা সংবিধান পুনর্লিখনের। তারপরে ঐক্যমত্য কমিশন হলো, প্রথমে অনেকগুলো সংস্কার কমিশন হলো, তাদের রিপোর্ট আসলো, ঐক্যমত্য কমিশন হলো, রাজনৈতিক দলগুলোর সাথে বসে এবার একটা জুলাই সনদ করা হলো। এবং মোটামুটি আমরা আমাদের জায়গা থেকে আস্তে আস্তে সরে এসে কম্প্রোমাইজ করে করে এক ঐক্যের স্বার্থে, রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে করার স্বার্থে পুনর্লিখন থেকে আমরা সংস্কারে আসলাম। এখন তো সংস্কার থেকে সংশোধনে চলে এসেছে, আপনারা জানেন। তো পরবর্তীতে
গণভোটের মাধ্যমে একটা লেজিটিমেসি, যে এজেন্সি নিয়ে প্রশ্নটা ছিল যে এই সংস্কারগুলো এটার বৈধতা কি, যে আমরা বসে করলেই তো হয়ে গেল না, তো সেই জায়গা থেকে গণভোটের মাধ্যমে একটা বৈধতা আদায়ের চেষ্টা করা হলো এবং গণভোটে 70% জনগণ এই সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। প্রায় 84টি বিষয়ে ঐক্যমত্য হয়েছিল, সেগুলো বাস্তবায়ন হওয়ার কথা ছিল সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে। আপনারা জানেন যে বিএনপি সরকার নির্বাচনের পরে আর সেটা করে নাই। তো আমাদের আরেকটা ভুল আমি বলবো, সেটা হচ্ছে এই রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা। আমরা তো আর জাতীয় রাজনৈতিক দলগুলোর সাথে কখনো রাজনীতি করিনি, আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতাম। ফলে ছাত্র সংগঠনগুলো, ছাত্র ইউনিয়ন কিভাবে চিন্তা করে, ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র শিবির বা অন্যান্যরা কিভাবে চিন্তা করে সেটা আমরা বুঝি। কিন্তু জাতীয় রাজনীতিতে যখন আসলাম, এই যে আমাদের বাবার বয়সী, দাদার বয়সী লোকরাও যে মুখে এক কথা বলে পরের দিন প্রতারণা করতে পারে, এটা আমরা প্রথমে আসলে বুঝে উঠতে পারিনি। ফলে তাদের অনেক কিছুতেই হয়তো ভরসা রাখতে গিয়ে পরে আমরা, এটা আমাদের জন্য একটা শিক্ষা, আমরা শিখলাম যে এদেরকে পরবর্তীতে বিশ্বাস করা যাবে না। একদম স্টার্টিং ফ্রম প্রাইম মিনিস্টার তিনিও বলেছিলেন আমাদেরকে যে হ্যাঁ ভোট দেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে তিনি এই বিষয়ে আর কোনো কথা নির্বাচিত হওয়ার পরে বলেন নাই। তার পক্ষ থেকে তার মুখপাত্ররা বলছেন যে আমরা নির্বাচনের জন্য আমাদেরকে এই প্রতারণার আশ্রয় নিতে হয়েছিল। তো এটা আমাদের একটা জাতিগত শিক্ষা। একটা হচ্ছে আমার জন্য শিক্ষা, আমাদের জন্য শিক্ষা, আবার সবার জন্য, যে কাকে পরবর্তীতে বিশ্বাস করতে হবে, কাকে বিশ্বাস করা যাবে না, কারা কথা দিয়ে রাখছে কি রাখছে না। আমাদের যতটুকু সক্ষমতা আছে সেই সক্ষমতা দিয়েই আমরা গণভোটের রায় বাস্তবায়নের জন্য লড়াই করে যাচ্ছি। লড়াই করতে গিয়ে আমরা শেখ হাসিনাকে তাড়াতে গিয়েও হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, জেলে ছিলাম, আবার এখন নতুন করে হামলা মামলার শিকার হচ্ছি, সামনেও হয়তো হব। কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের যে কমিটমেন্ট জনগণের প্রতি, দেশের মানুষের প্রতি, এবং বিশেষ করে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহতদের প্রতি, সেই কমিটমেন্ট বাস্তবায়নের জন্য আমরা আমাদের লড়াইটা চলমান রাখবো। ফুয়াদ ভাই খুবই কারেক্টলি বলেছেন যে পৃথিবীতে কোনো বিপ্লবের আরো অনেক রক্তক্ষয়ী বিপ্লব হয়েছে, আরো অনেক প্রস্তুতি নিয়ে বিপ্লব হয়েছে। আমাদের তো প্রস্তুতি সেরকম ভাবে ছিল না, কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থান হয়েছে। কিন্তু তাদের কিন্তু ওই বিপ্লবের পরে যে তারা একটা আইডিয়াল সিচুয়েশনে পৌঁছে গেছে, তারা যেইভাবে আকাঙ্ক্ষা করেছিল সেখানে পৌঁছে গেছে এবং সেভাবেই চলছে এরকম কিন্তু না। ওই লড়াই কিন্তু চলমান আছে এবং নতুন নতুন চ্যালেঞ্জ তাদের সামনে আসছে, সেটা নিয়ে কিন্তু তাদেরকে কাজ করতে হচ্ছে। তো আমি এটাকে এভাবেই দেখি। একটা কথা আছে না, যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। আমাদের জন্য এই লড়াইটা সার্বজনীন। কখনোই আমরা এই ইহজীবনে একদম আইডিয়াল সিচুয়েশনে পৌঁছে যাব, এটা কোনো পৃথিবীতে কোনো দেশে এটা নজির নেই। তবে ডেভেলপমেন্ট আরো বেশি হতে পারতো।